আমার কাছে এরকম মনে হয়েছে ভারতবর্ষে একটা পরিবর্তনের বাতাস লেগেছে, খুব জোর না কিন্তু লেগেছে। এই যে মোদি ম্যাজিক বলে একটা কথা চালু ছিল, ওই ম্যাজিক আর চলছে না। দুই পর্যায়ের ভোট হয়েছে, সেই ভোটে যে ভোটারদের উপস্থিতি তাতে বিজেপি নিজেই খুব চিন্তিত। আবার কালকে সম্ভবত আরেক পর্যায়ের ভোট হবে। কয়েক জায়গাতে আমি দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তৃতা করছে, অজস্র লোক আসছে। কংগ্রেসের যিনি মূল নেতা এখন, তার ভাই রাজীব, রাহুল গান্ধী অথবা তার মা উপস্থিত আছেন, তারপরেও প্রিয়াঙ্কা মানুষকে ডাকছেন অনেক। আর প্রিয়াঙ্কা যে বক্তৃতাগুলো করছে, সেই বক্তৃতাগুলো একেবারে মানুষের বক্তৃতা। যেরকম মমতা ব্যানার্জি আছে না, একটা অন্নপূর্ণার ভান্ডার না কি বলে পুরো কলকাতা পরিবর্তন করে দিয়েছে। মানুষের যে অভাব অভিযোগ সেগুলো সরাসরি অ্যাড্রেস করেছেন, মানুষকে ক্যাশ বেনিফিট দিয়েছেন। এগুলো ওই বুজরুকি যেগুলো আছে, হিন্দুত্ববাদ বলেন আর যেগুলোই বলেন, যা দিয়ে মোদি বা ভাজপা সবাইকে আকৃষ্ট করতে চেয়েছিল, সেইটা করা যাচ্ছে না। আমি আমার দলের পক্ষ থেকে বলেছিলাম, আমরা এখন যে আন্দোলনগুলো করছি না, যুগপৎ বলেন, জোট আলাদা আলাদা বা দল আলাদা আলাদা, সবাই বিভিন্নভাবে যে কথা বলছে, ভালো একটা নির্বাচনের মানুষ তার সপক্ষে আছে এবং মানুষ তার পক্ষে তো আন্দোলন করেছে, সেটা দেখানো হয়েছে। কিন্তু মানুষের একেবারে অর্থনৈতিক স্বার্থের সাথে যুক্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপর কেউই সেরকম করে কথা বলেনি। সত্যি কি, বাংলাদেশে এখন একটা মধ্যবিত্ত পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তার যদি হাসপাতালে যেতে হয়, 10 দিন থাকতে হয়, উনি বেরিয়ে আসবার পরে উনি একটা দরিদ্র মানুষ হয়ে যাবেন। আমাদের চিকিৎসা অবস্থা নেই। আপনি অনেক কথা বলছেন, তার চিকিৎসার কথা বলছেন না। সেদিন আমাদের সম্ভবত পরিসংখ্যান অধিদপ্তরের হিসাবটা দিয়েছে, 7 কোটি কর্মক্ষম মানুষ যারা কাজ করছে, তার মধ্যে 6 কোটি মানুষের কোনো সামাজিক নিরাপত্তা নেই। কারণ ওরা ইনফর্মাল সেক্টরে চাকরি করে, ওদের কোনো নিয়োগপত্র নেই, ওদের চাকরির সিকিউরিটি নেই, ওদের বেতন যারা নিয়োগ করছেন ইচ্ছা মতো দিচ্ছেন কিংবা দিচ্ছেন না, কিছু করা যাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন চাই তারা। আমাদের এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, আমাদের এখানে বৈষম্য বেড়েছে, অন্যায় অনাচার ভ্রষ্টাচার যা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা সব জানি। বাংলাদেশের বর্তমান অবস্থা কি সে সম্পর্কে খুব বিস্তারিত বলার আমি মনে করি দরকারও নাই। এখন বদলাবেন কীরকম করে? আমি বলি, একদম দরিদ্র মানুষ থেকে 6 কোটি মানুষ দরিদ্র যারা, তাদেরকে ঘোষণা করেন প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। কিসের বিনিময়? কোনো বিনিময় না, তুমি গরিব, তোমার কোনো ইনকাম নেই, উপার্জন নেই, তাই সরকার তোমাকে এই টাকা দিচ্ছে। একটা পরিবারে যদি 4টা গরিব মানুষ থাকে, সে 4000 টাকা পাবে। গ্রামে অবশ্য আজকাল 4000 টাকা দিয়ে চলাও কঠিন হচ্ছে, কিন্তু তারপরেও ভালো করে অন্যান্য কিছু মিলে যদি চলতে পারে, হয়তো তার কিছু সঞ্চয় হতে পারে, সেই সঞ্চয় কোনো কাজে লাগাতে পারেন এবং অবস্থা পরিবর্তন করতে পারেন। পৃথিবীব্যাপী এই পদ্ধতি, যেটাকে ইউনিভার্সাল বেসিক পে বলা হয়, সেইটা অনেকেই চর্চা করবার চেষ্টা করছে। আমি মনে করি এখানে কোনো পণ্ডিতি করবার চেষ্টা করা খুব একটু বেয়াদবির মতো হবে। যারা যারা আলোচক আছেন, আমি আসবার পরে যে কজনের আলোচনা শুনলাম, তারা এতই সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন, বোঝা যায় এরা মানুষের সঙ্গে আছেন, রাজনীতির সাথে আছে, দেশের জনগণের সেন্টিমেন্টের সাথে আছেন। কিন্তু তারপরে সত্যি কথা কি বলেন, 15 বছর ধরে একটা জালিম সরকার ক্ষমতায় আছে। এই যে 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডামি হলো, সমস্ত মানুষ তার বিরুদ্ধে একাট্টা হয়ে গেছিল। বিরোধী দল বলেছে ভোট দিতে যাবে না, মানুষ তো ভোট বর্জন করেছে। 5% ভোট কোনো ভোটই না। কিন্তু আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমরা সেই কনস্টিটিউশনের একসময় খুবই প্রশংসা করে বেরিয়েছি। এত সুন্দর কনস্টিটিউশন পৃথিবীতে কমই আছে, ডেমোক্রেসির জন্য এটার চেয়ে ভালো আর বিধান কি হবে? অথচ সেই কনস্টিটিউশন বলে না
কত পার্সেন্ট ভোট করতে হবে একটা জাতীয় নির্বাচনে। ফলে 1% ভোটে যদি পড়ে তাও একটা ভোট। আওয়ামী লীগকে গাল দেন, আওয়ামী লীগকে সমালোচনা করেন, ওরা দুর্মুখ, ওরা দুর্নীতিবাজ, ওরা লুটেরা, ওরা খুনি, যাই বলবেন যথেষ্ট বলা হবে না। কিন্তু তারপরেও এটা ঠিক, আওয়ামী লীগ এই যে মাঝে মাঝে বলেন আন্দোলন করতে জানি আমরা, বিএনপি কি জানি? আমি দেখি আওয়ামী লীগ আন্দোলন ভাঙতে জানে। গড়ার চাইতে ভাঙার ইতিহাস তাদের বেশি। গড়ার ইতিহাস কিন্তু খুব বেশি নাই। 11 দফার আন্দোলন ওরা করে নাই, স্বাধীনতার পতাকা তারা তুলে নাই, তারা স্বাধীনতার ঘোষণাও দেয়, কিন্তু তারপরে সব কিছুর ভাগ তাদের কাছেই গেছে। আমরা কি করেছি তাহলে এতগুলো বছর ধরে? এই যে 95% মানুষ ভোট দিল না, তারপরেও আমরা বলছি আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি। মানুষ বলছে কিন্তু ওই তো সরকারে আছে, ও তো বদলায়নি। মানুষ এখন এরকমও বলে ও কিছু করতে পারবেন না, আরো 5 বছর ইনি থাকে। কেউ কেউ এরকমও বলে যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত কি তাকে সরাতে পারবেন? আমি এরকম বলে কি আপনাদের হতাশ করছি? আর রিয়ালিটি ইজ এ রিয়ালিটি। মানুষ যেরকম করে ভাবে সেটা অন্তত নেতৃত্বের বোধের মধ্যে পরিপূর্ণভাবে থাকা উচিত। আমি হতাশার কথা বলছি না, আমি বরঞ্চ বলছি মানুষের মধ্যে এই যে ধারণা হলো কেন, যে মানুষ মনে করেছে আমরা জিতবই, এই সরকার থাকতে পারবে না, সেই মানুষ 7 জানুয়ারি পরে এরকম ভাবলো কেন? কারণ 7 জানুয়ারি তারা দেখেছে লক্ষ লক্ষ লোকের মিছিল, লক্ষ লক্ষ লোকের সভা, অভ্যুত্থান তো বিভাগীয় সম্মেলনগুলোতেই হয়েছিল যখন বিএনপি করেছিল। তারপরে ঢাকা মহানগরে তারা যে সমস্ত সভা করেছে কোনো কারণ ছাড়াই, আজকে নোটিশ দিলে পরের দিন হাজার হাজার লোক। তার মধ্যে আবার আমেরিকা খুব হুমকি ধামকি দিচ্ছিল, আমেরিকা শর্ত দিচ্ছিল, তার সাথে সমস্ত ইউরোপ ছিল। মানুষ মনে করেছে এরপরে তো তারা থাকতে পারবে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমেরিকাকে উল্লেখ করে, ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। তারপরেও তারা ক্ষমতায় থাকে কিভাবে? অনেকে বলে ওই যে দিল্লিতে 2+2 বৈঠক হলো, মানে আমেরিকা থেকে যারা আসেন তাদের 2 জন আর ভারতের 2 জন প্রতিনিধি বসলো। ভারত সেখানে সরাসরি বলল এইখানকার নির্বাচনে, মানে বাংলাদেশের নির্বাচনে তোমাদের এই রকম ব্যবহার করা উচিত হচ্ছে না, কারণ বাংলাদেশের নির্বাচনের সাথে আমাদের সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে। দেখেছেন আপনারা, পিনাক চক্রবর্তী বলেন যে যখন ভারত হুমকি দিয়েছে, ধমক দিয়েছে, তখন পিটার হাস পালিয়ে চলে গেছে, আর দেখা করেনি কোথাও। অনেক মানুষ তো মনে করে আমেরিকার লেজ গুটিয়ে চলে গেছে, আমেরিকা এত যে কথাবার্তা বললো একটা কথাও পালন করেনি। আমেরিকা এখন ইন্ডিয়া যা বলে তাই শোনে। আই ডোন্ট নো কোনটা সত্যি। না, পিটার হাস পালিয়ে গেছেন, এটার উপরে অবশ্য ম্যাথিউ মিলার সেখান থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, এসেছেন, মানে এরকম কিছু নয়। কিন্তু তারপরেও সত্যি 7 জানুয়ারির পরে ইন্ডিয়া বলেছে ওই জায়গার কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে, রাজনীতি নির্ধারণ করবে ভারতবর্ষ। সাথীরা এবং বন্ধুরা, রাজনীতির মধ্যে আবেগ লাগে, উত্তেজনা লাগে, হিংসা লাগে। হিংসা আমি বলছি, যে লোকটা লুটেরা তাকে আমি পছন্দ করি না, যে লোক খুনি আমি তার বিচার চাই, তার ফাঁসি হোক, আমি খুশি, তাই তো চাই। কিন্তু তারপরেও বলি শুধু আবেগ দিয়ে তো হয় না, কারণ এই সত্যি 15 বছর ধরে একটা অবৈধ বেআইনি সরকার ক্ষমতায় বসে আছে। আমার আপনার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট হচ্ছে, অন্যায়গুলো, অত্যাচারগুলো দেখছি, নিজে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি, কিন্তু এখনো তো প্রতিকার করতে পারিনি। এখনো যখন বলছি প্রতিকার করতে পারবো, এই বিশ্বাস কি মানুষের মধ্যে আছে? আমি বলছি সেই বিশ্বাস জাগাতে হবে, জাগাবার বহু জায়গা আছে, কিন্তু কি করলে জাগাতে পারেন? ব্যারিস্টার সরোয়ার যখন বললেন এটা বড় দল আজকে রাজনীতিতে যে অবস্থান নেওয়ার কথা সেই অবস্থান নিচ্ছে না, কেন নিচ্ছে না? এই দল যাই হোক তাকে তো সেকুলার বলতে পারবেন না, আমাকে বলতে পারেন সেকুলার, তাকে বলতে পারবেন। তারা কোনোদিন সেকুলারিজমের কথা বলেনি। আমি সেকুলারিজমের ব্যাখ্যা আমার মতো বুঝি, রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, পৃথিবীব্যাপী এটা সত্য। আপনি মুসলমান, আপনি মুসলমানই আছেন, রাষ্ট্র আপনার এই ধর্ম বিশ্বাস নিয়ে কোনো রকম
খোঁচাখুচি করতে পারবে না, আপনার বিশ্বাসকে আপনার বলতেও দেবে। অন্য কাউকে আপনি আঘাত করবেন না, আপনি আপনার ধর্ম পালনও করতে পারবেন না। কিন্তু এখানে বিষয়টা হয়েছে বাংলাদেশে নয়, ভারতবর্ষ থেকে শুরু করে এই পর্যন্ত ধর্মকে ব্যবহার করে অধর্ম করা হয়েছে। আমি বলছি, যার সমালোচনা করলেন যে দলের, সেই দলকে তো এটা বলতে পারবেন না যে তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে, সেকুলারিজমের কথা বলেছে, তারা আসলে আমাদের জায়গা থেকে সরে গেছে। না, বরঞ্চ তাদের এক নেতা প্রতিবেশী দেশ সম্পর্কে তার সমস্ত বক্তব্য উপস্থাপন করলেন, নিজের গায়ের চাদর ফেলে দিলেন, বাকি কর্মীরা আগুন লাগিয়ে দিল, তারপরেও দল এই ব্যাপারে স্পষ্ট করে বলল না। কেন কেন বলল না? যারা বক্তৃতা করলেন আজকে আমি শুনলাম, ইসলামপন্থী যারা আছেন তারা সবাই এক হয়। আমি তো দেখছি ইসলামপন্থী দল বাংলাদেশে যারা যারা আছে তারা এই সরকারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে লড়াই করবার কর্মসূচি তো ঘোষণা করেন। আমি তাকে আহত করার চেষ্টা করছি। আমি দেখেছি খুবই বুজুর্গ লোক, তারা বলছে, মা জননী আপনি যদি পারেন 100 বছর ক্ষমতায় থাকে কিন্তু ইসলামকে রাখেন। 100 বছর হাইজ্যাক করে, মানুষের ভোট লুট করে, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকলে সেটা ইসলাম হবে? কত বড় বড় নেতা, বাঘের মতো গর্জন, হাজার হাজার লোক আসে, কিন্তু কই এখন তো দেখছি না। এখন তো কথা বলবার কথা তো বলছেন না। আমাকে ওই জায়গা ঠিক করতে হবে। এটা কেবল একটা ইমোশন সেন্টিমেন্টের বিষয় নয়, এটা কেবলমাত্র কোনো বিদ্বেষের বিষয় নয়। আমি যে লড়াইটা করতে চাই সেই লড়াইটা বুঝে করা দরকার। আচ্ছা, আমি আপনাদের এরকম করে একটা কথা বলি। ধরেন 28 অক্টোবর যে বিশাল সমাবেশ হলো ওইখানে বিএনপি অফিসের সামনে, কত মানুষ জমা হয়েছিল? কেউ বলেন 5 লাখ, কেউ বলেন 10 লাখ, কেউ বলেন 15 লাখ। সাংবাদিক যারা যারা ছিলেন তারা আমাকে বলছেন, আমি আলাদা করে তাদের সাথে জিজ্ঞেস করে জানতে চেয়েছি, তাদেরকে যখন হামলা করা হলো সাউন্ড গ্রেনেড দিয়ে কিংবা ধরেন যে টিয়ার গ্যাস দিয়ে, ওই এতগুলো লোক সেখান থেকে চলে যেতে কত সময় লেগেছে? 20 মিনিট। নেতা যারা ছিলেন মঞ্চের উপর তারা কোনো নির্দেশ দেননি কাউকে, দিয়েছেন? সবাই নিচে নেমে যাচ্ছিলেন। কেউ একজন জিজ্ঞেস করেছে, একটা কিছু তো বলতে হবে, এত বড় একটা অনুষ্ঠান, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সবার পারমিশন পেয়েছি, আমরা গণতান্ত্রিকভাবে সভা করছি, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, তারপরে ওরা ওটা করবে কেন? আচ্ছা, তারা যদি এখানে বলতেন, কথার কথা আমি বলছি, তারা তো বলেননি, তারা যদি বলতেন আমাদের এটা একটা আইন সিদ্ধ সভা, এই সভায় আওয়ামী গুন্ডারা পুলিশের ছদ্মবেশে বা যে ভাষায় বলুন আমাদের উপর হামলা করার চেষ্টা করছে, আপনারা রুখে দাঁড়ান, কি দাঁড়াতে পারেন? এই এতগুলো বছরে কোনো একটা লড়াই, কোনো একটা মুহূর্তে আপনি সরাসরি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন, আসো আমার সাথে, আমি তোমার সাথে পাঞ্জা লড়বো, আমি তোকে চাই না, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু আমি আমার জায়গায় আছি, তোমার পদত্যাগের বাইরে আর কোনো দাবি নাই। এরকম করে দাঁড়ানি তো নেই। কাজে আজকে যে আমাদের এই সফলতার জায়গায় যেতে পারবো না, তার অন্য কোনো কারণ যদি বলেন তাহলে তো হবে না। আমি এটাও বলছি, ওই যে ভারতবর্ষ ওই জায়গায় বলল 2+2 বৈঠকের মধ্যে দিল্লিতে বাংলাদেশে নির্বাচন হলে আমাদের সিকিউরিটির প্রবলেম হবে। আমেরিকার তো বলবার কথা ছিল, তোমরা কত বড়, কত বিশাল, বাংলাদেশ এতটুকু একটা দেশ, সেই দেশে নির্বাচনকে তোমরা তো ভয় করছো। হোয়াট এ কান্ট্রি ইউ আর, তোমরা কি দেশ? ভারত কি দেশ? সাথে গর্ব করো, বাংলাদেশকে ভয় করো। আমেরিকাতে তা বলেনি। আজ আমরা ভারতের নির্বাচনের ব্যাপারে নিশ্চয়ই উদাসীন থাকতে পারি, যেই আসুক কিছু আসে যায় না, অবস্থা আগের মতোই থাকবে। আচ্ছা বলেন তো, বাইডেন এবং ট্রাম্প দুইজনে যে কেউ থাকলে আন্তর্জাতিক রাজনীতি কি একই রকম থাকবে? ট্রাম্পের নির্বাচনী জনসভায় গিয়ে মোদী বক্তৃতা করেছিলেন, মনে আছে আপনাদের? ট্রাম্প যদি জেতেন, উনি কি ধরনের মানুষ? ট্রাম্পকে কে কে সমর্থন করবে? ট্রাম্পের ভারতবর্ষের প্রতি অ্যাটিটিউড কি হবে? বাইডেন গভর্নমেন্ট বা ডেমোক্রেটিক তবু ভারতের যে হিন্দুত্ববাদ, যে নাগরিকত্ব আইন, যেই ধরনের ভাঙচুর, মুসলমানদের উপর নির্যাতন, তার বিরুদ্ধে কথা বলছে। এবং সর্বশেষ
আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তারা বাংলাদেশের এই সমস্ত ঘটনা পছন্দ করছে না। মনে করেন ট্রাম্প আসলেও একই পলিসি থাকবে? জানি না, আমি জিজ্ঞেস করছি আপনাদের। একইভাবে বলি, আপনারা বলছেন হয়তো আপনারা ঠিক বলছেন, মোদি আসুক আর যেই আসুক পরিস্থিতি একই রকম থাকবে। আমি দেখছি ভারত এত বড় দেশ, মমতা ব্যানার্জি যে বক্তৃতা করছে সেখানে তিনি হিন্দু মুসলমান ঐক্যের কথা বলছে এবং সরাসরি বলছে যে এই মুসলমানদের যেরকম করে মোদি তাদের উপরে নির্যাতন করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনো কোনো সময় মানুষের পরিবর্তন পরিস্থিতিরও পরিবর্তন করে। ভারতের নির্বাচন তাই আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয়। তবে হ্যাঁ, এইটা ঠিক, আমি মনে করি আপনারা যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেই সেন্টিমেন্টগুলো আরও বেশি সংগঠিত হওয়া দরকার। আপনাদের মনে আছে সম্ভবত ফারাক্কা চুক্তি যখন হয়েছে, যদি অনেকগুলো বছর আগে, তখন আমরা সবাই খুবই আনন্দিত হয়েছিলাম। এখন কি মনে হয়? আবার তো ফারাক্কা চুক্তি 1 বছর পরে 26 সালে রিনিউয়াল হওয়ার কথা। আমি একদিন দেখলাম টেলিভিশনে আসিফ নজরুল একটা শোতে বলছেন পৃথিবীব্যাপী যে 2 দেশের মধ্যে বর্ডার আছে তাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে ভারত বাংলাদেশের চুক্তি হলো সর্বনিকৃষ্ট, যেখানে বাংলাদেশের কোনো স্বার্থই নেই, সমস্ত তাদের স্বার্থ। এটা কোনো চুক্তি হতে পারে? ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে সেটা এই ভিত্তিতে ভাগ করব, আর তাতেই আমরা খুশি। তো ফারাক্কা পয়েন্টে তো পানি আসে, দেখো তার আগে তারা কেটে কেটে অন্য জায়গাতে পানি নিয়ে চলে গেছে। তারপর হচ্ছে গজরনাবাদে যে পানি আসবে সেটা আমরা ভাগ করে দেবো। এই ফারাক্কা চুক্তি আবার রিনিউয়াল যখন হবে, আন্দোলন যদি করতে হয় তাহলে ওইটা বলতে হবে। যারা বলছে তেঁতুলিয়াতে তারা আবার ট্রানজিট চায়, এখন থেকেই তার ব্যাপারে কথা বলতে হবে। আমাদের এখনই বলা উচিত বা তখন বলা উচিত ছিল, ট্রানজিট যখন দিয়েছ আমি কি লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি? তখন মনে হয়েছে আপনাদের এই অর্থনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন, আরে এইটা নিয়ে আবার দর কষাকষি করা দরকার, কোন আমাদের প্রতিবেশী ভাইয়ের মতো তাদের সাথে দর কষাকষি কি ভাবতে পারেন? কত নিকৃষ্ট লোক করে তারা এটা করতে পারে। আমি আজকাল প্রায় দেখি অনেকেই বক্তৃতা করছে, আজকে সরকারও বললেন ভারতীয় পণ্য বর্জন করবেন। সবচাইতে কুৎসিত কদাকার ভারতীয় পণ্য কোনটা? আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বক্তৃতা করেছেন? কোনো চিন্তা করবেন না, আমেরিকা যাই বলুক, অন্য দেশ যাই বলুক, ভারত আমাদের সাথে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। এর চাইতে ভালো ভারতীয় পণ্য থাকতে পারে? তারপরে বর্জন তো করা যায়নি। তাকে বর্জন তো করেনি, কে করেনি? আমরা আমাদের পক্ষে, যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেব আমার সাথে ডাকসুতে 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন সেই সম্পর্কের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি, কিন্তু তারপরে আমি আমার মতো চলি, উনি তার মতো চলুক, সেটা যেত আমার কোনো মাথা ব্যথা নেই। আমাদের ওই জায়গাগুলি ঠিক করতে হবে। লড়াইটা যদি করি তাহলে কি পদ্ধতিতে লড়াই করলে আমি সত্যি সত্যি জিতব, ইমোশন দিয়ে যেতে যাবে না। আবার বলি, ভারতীয় পণ্য বর্জন এটা ভারতের অর্থনীতিকে কতখানি আঘাত করে। একটা টক শো শুনে বললেই তো হবে না। সত্যি সত্যি ভারত কি দুর্বল হয়ে গেছে? তাহলে এই লড়াইটাকে, এটার ফিজিক্যাল ট্রান্সলেশন মানে এটা শারীরিক ব্যাখ্যা, সড়কে উপস্থিতি কীরকম করে আমি করতাম, পারলাম না। কেন? আবার বলি, যেই সমস্ত দলগুলোর কথা বলছেন তাদের কেউই আজকে আমি যতখানি বক্তৃতা করছি তারা এই রকম করেও বক্তব্য রাখে। কারণ আমার হারাবার কিছু নেই, কিন্তু তাদের চিন্তা আছে অনেক কিছু জেতার। কিন্তু ভাবে যতদিন পর্যন্ত এই সরকার আছে তারা তো দে আর ভেরি কমফোর্টেবল উইথ দিস গভর্নমেন্ট। এখন যারা সরকার আছে তাদের সাথে তারা যত আরামে আছে, তারা এটা বদলাতে চাইবে কেন? তাহলে আপনি সেটা ভাবতে পারেন না কেন? হয় তার মন বদলাক, না হলে বিদ্রোহ করে, তাই তো? মন কি বদলাবে না? যদি বদলায় তাহলে বিদ্রোহের কথা তো বলেননি। এখন যদি মনে করেন তার বদলে বিদ্রোহ আমরা করি, চরের ঐক্যবদ্ধ হই, তারপরে আবার একটা বিশেষ স্লোগান দিয়ে সেই জন্য ঐক্যের ডাক দেবে, তা ঠিক মতো করতে দাও। আমি বলছি নিশ্চয়ই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সর্বব্যাপক ঐক্য হওয়া দরকার।
হয়েছে ঐক্য? আমাদের দেশের আর একটা বিষয় খেয়াল করতে চাই, আমি আমার কথা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। সবচেয়ে বড় ঐক্য কিসের দরকার? জাতীয় মুক্তির লড়াই, স্বাধীনতা যুদ্ধে। সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের বৃহত্তর ঐক্য হয়েছিল? কোনো রাজনৈতিক দলগুলোর ঐক্য হয়েছিল? বরঞ্চ শেখ মুজিবুর রহমান 6 দফা দেবার পরে যখন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তখন ন্যাপ বলেন, সিপিবি বলেন, অন্যান্য পার্টি বলেছিল আমরাও তো এই দফা সমর্থন করি, আমরাও স্বাধীনতা সমর্থন করি, আপনি আমাদেরকে সাথে নেন, একটা ঐক্য করেন, জাতীয় ঐক্য। শেখ মুজিবুর রহমান কি জবাব দিয়েছিলেন? ভালো কথা বলেছি, তোর দলের সাইনবোর্ড পাল্টে ফেলে, আমার দলের সাইনবোর্ড দিয়ে নেই, আমার দলে যোগ দেয়। তো যোগ দেয়নি, সেরকম ঐক্য হয়নি, কিন্তু লড়াই হয়েছিল এবং বাঙালি জিতেছিল। এখনো সবাই বলছি জাতীয় ঐক্য হোক, এক মঞ্চ হোক, সে কথা বলছি, তো হচ্ছে কি? এখন পর্যন্ত হয়েছে? আমাকে যদি বলে এই এক মঞ্চ এরকম হবে যে, তা আমার মনে হয়নি বলে আমি তখন থেকে যুগপৎ আন্দোলনের কথা বলছি। আজও আমি একই কথা বলছি। যদি ওই আশায় থাকে যে আমরা মুসলমানরা সব এক হয়ে যাব, মনে আছে আপনাদের ভারতবর্ষ যখন বিভক্ত হয় তখন সবচেয়ে বড় বেশি করে মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল। বলেছিল মুসলমানদের জন্য আলাদা জাতি আমরা রাষ্ট্র গঠন করব, গঠিত হয়েছিল পাকিস্তান। পাকিস্তানে মুসলমানদের সংখ্যা কত ছিল? আর যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসেনি তাদের সংখ্যা কত ছিল? আমরা উভয় পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, যদি সব মিলে 20 কোটিও হয় তাহলে 30 কোটির বেশি মুসলমান তখনও ভারতবর্ষে ছিল। আমরা যারা ইসলামিক জাতীয়তাবাদ বলছি না, ভালো স্লোগান, খুবই পপুলার স্লোগান, মানুষের সেন্টিমেন্টে খুব সহজেই আলাপ করে, কিন্তু এত অত্যাচার গাজাতে হচ্ছে ফিলিস্তিনিদের উপরে, ইসরায়েল করছে, সমস্ত আরবের মুসলমান রাষ্ট্রগুলোতে একটাই। কেন? যাক, কথা আমি লম্বা করবো না। আমি বিশেষ করে নিজামী ইসলামকে ধন্যবাদ দিই। আমি দেখেছি আগে বেশ কয়েকটা অনুষ্ঠান হয়েছে, তারা আমাকে বলেছেন আসছি এবং বলে চিন্তাভাবনা আছে, সেরকম করেই তারা কাজগুলো করবার চেষ্টা করে। আমি মনে করি এটা অব্যাহত থাকবে। নিশ্চয়ই আমরা যখন রাস্তায় যাব, হাঁটতে থাকবো, সে যুগপথ হোক, যে ফর্মেই হোক, কমন একটা বিষয় আছে, তা হচ্ছে এই সরকারকে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সেইখানে রাস্তায় আমাদের নিজামী ইসলাম না কে আছে জানি না, কিন্তু গুলিতে একজন মরেছে। সেই গুলিতে নিহত মানুষের হত্যার প্রতিবাদে আমরা সবাই মিছিল করব, পথের মধ্যে দেখবেন একসাথে মিছিল। আমি মনে করি যদি আন্দোলনকে সেইখানে নিতে পারি আমরা, তারই জিতব। তার বাইরে যদি বলেন আমাদের পক্ষে কি আছে বলেন, আমেরিকাও নেই বলছেন আপনারা, ইন্ডিয়া তো নাই, চীন আছে, রাশিয়া আছে আমাদের পক্ষে, ভারতও নাই। আমরা কি একেবারে অসহায় একা? আমাদের লড়াইতে আমাদেরকেই লড়তে হবে, এই জন্যই আমরা বলি। আর লড়াই যদি ঠিক মতো লড়তে পারি, একবার যদি বিদেশিদের মনে হয় ইনি আর থাকতে পারবেন না, তখন তারা আপনার সাথে কথা বলতে আসবে, তার আগে আসছে না, তার আগে আসবে না। এই লড়াইটা যাতে শক্তিশালীভাবে গড়ে তুলতে পারি, সেই কথা ভেবেই আমরা কাজ করতে থাকি। আবারও ধন্যবাদ দিচ্ছি নিজামী ইসলামকে।